আপনার পরিচয়? আপনার পরিচয় নাম? কিটা? আপনার পরিচয়? আচ্ছা, আমি রাজেশ হাজরা, সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস। বলছি আপনি তো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা কতটা মজবুত, কী অবস্থা রয়েছে, কী বলবেন? না, সাংগঠনিক অবস্থা আমাদের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি। তো পরবর্তী সময়ে তমলুক ঘাটাল আমাদের যে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আমাদের সকল কর্মী সমর্থক নেতৃত্ব পর্যায়ে আমরা সবাই একত্রিত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আবার সংগঠনে অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি। এই মুহূর্তে সংগঠন আস্তে আস্তে করে আমরা চাঙ্গা করার চেষ্টা করছি। আগামী দিনে সেই প্রক্রিয়া চলতে থাকবে। ব্লকে খামতি কোথায় সংগঠনে? ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিতে জোরালো করতে আমাদের ঘাটতি কোথায় রয়েছে এখন? না, ঘাটতি সেরকম নয়। দলের যা যা নেত্রী নির্দেশে যা যা রাজ্য থেকে যে আমাদের যা যা নির্দেশাবলী দেওয়া হয়, প্রত্যেকটা নির্দেশাবলী আমরা গুরুত্ব সহকারে আমরা এই কাজকর্মগুলো করে থাকি। ঘাটতি সেরকম কিছু নেই। দলের যা প্রক্রিয়া চলছে সেটা আগামী দিনে চলতে থাকবে। বলছি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রভাব এই ব্লকে কীরকম রয়েছে? বিরোধী রাজনৈতিক দলের প্রভাব কীরকম আছে বলতে গেলে আমি বলবো যে পঞ্চায়েত নির্বাচনে মাতঙ্গিনী ব্লকের মানুষ পঞ্চায়েত সমিতি তাদেরকে দায়িত্ব দিয়েছে। আমাদের নিশ্চয়ই কোথাও ভুল ছিল, তো আমরা দায়িত্ব পাইনি। তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি, তো আজকে বিভিন্ন 4টি গ্রাম পঞ্চায়েত আছে বিজেপির পরিচালিত। আপনাদের খোঁজ নিয়ে দেখুন আজ পঞ্চায়েত সমিতির কোন অবস্থায় দাঁড়িয়েছে। কাজকর্মের দিক থেকে কোনোভাবেই তাদের উন্নয়ন নেই। নিজেদের দলাদলি, নিজেদের কোন দল, নিজেদের কে কতটা করে খাবে, দুটো গোষ্ঠী একদম প্যারালালভাবে চলছে। পঞ্চায়েত সমিতিতে কোনো মিটিং হচ্ছে না। এমনকি আগামী আর্থিক বৎসরে 25-26 অর্থ বৎসরে যে বাজেট পেশ হয় এখনও পর্যন্ত তার কোনো দিশা নেই। এখনও বাজেটের কোনো মিটিং ডাকা হয়নি। মার্চ মাস আগামী বছর আসতে গেল আর্থিক বছর। বলতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মোকাবিলায় তৃণমূল কংগ্রেস কী কৌশল নিচ্ছে? না, আমাদের পরিকল্পনা সবসময় আছে। আমরা বিরোধী রাজনৈতিক দলের মোকাবিলা করতে আমরা প্রস্তুত। যে কোনো প্রোগ্রাম আমরা নিয়ে যাচ্ছি, মোকাবিলা আমরা করে যাব। শহীদ মাতঙ্গিনী ব্লকের উন্নয়নে রাজ্য সরকারের কী কী প্রকল্প? না, রাজ্য সরকারের দেখুন বহুত প্রকল্প আছে। যত দুয়ারে সরকারের মধ্য দিয়ে যত প্রকল্প আছে প্রত্যেকটি মানুষের, সেখানে কোনো রাজনৈতিক দল বাছা হয় না। প্রত্যেকটি মানুষের যা যা সরকারের প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প সবাই পাচ্ছে। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, তো যা কিছু মানবিক পেনশন থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কি নেই, কৃষক বন্ধু, যা কিছু প্রকল্প সার্বিকভাবে সাধারণ মানুষ পাচ্ছে। স্থানীয় স্তরে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে কী ধরনের উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? না, স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে আগে আপনারা খোঁজ নিয়ে দেখুন কতগুলো ছিল, আর এখন দেখুন কতগুলো সাব সেন্টার তৈরি হয়েছে। আজকে কাঁকটা হসপিটালের কতখানি ডেভেলপমেন্ট হয়েছে। তো আমাদের এলাকায় তমলুকে মেডিকেল কলেজ হয়েছে। তো উন্নয়নের দিক থেকে স্বাস্থ্য খাতে যেভাবে উন্নয়ন অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে এ সর্বত্রই। শিক্ষাক্ষেত্রে বলবো স্কুলের পরিকাঠামোতে এইসব উন্নয়ন হয়েছে। এশিয়ার গ্যান্টের মধ্য দিয়ে স্কুলের পরিকাঠামো, স্কুলের পড়াশোনার মান, মাস্টারমশাইদের পড়াশোনার মান এটা অনেকখানি এগিয়েছে। আপনার ব্লক এলাকায় সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলো কী কী এবং দল কীভাবে তার সমাধান করতে চায়? তো সাধারণ মানুষের সেরকম সমস্যা আমাদের কিছু পড়ছে না। যদি কারো কোনো সমস্যা থাকে সরকারি প্রকল্পে পাওয়ার ক্ষেত্রে, তো আমাদের কাছে এলে আমরা নিশ্চিতভাবে তাদেরকে সেই সহযোগিতার ব্যবস্থা করি। ব্লক এলাকায় গ্রামীণ পরিকাঠামো ও কৃষকদের সমস্যা নিয়ে আপনার কী মতামত? গ্রামীণ এলাকার পরিকাঠামো বলতে গেলে সিপিএমের আমলে যেগুলো লাল মাটি ছিল, এক বছরে 3বার করে লাল মাটি বেছাতে হতো। তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজও পর্যন্ত গ্রামের অলি গলি সর্বত্র যেভাবে ঢালাই রাস্তা, প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জল, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ব্লক এলাকায় কোনো সমস্যা এলে আপনারা কি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেগুলো সমাধান করার চেষ্টা করেন? হ্যাঁ, 100 বার। আমাদের কাছে সমন্বয় এলে, কোনো সমস্যা এলে প্রশাসন আমাদেরকে জানালে আমরা দলীয়গতভাবে সেই সমস্যার সমাধানের জন্য আমরা এই অগ্রণী ভূমিকা পালন করব। ব্লক স্তরে তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য কেমন? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি আপনাদের ব্লক? না, গোষ্ঠীদ্বন্দ্ব বলা ভুল। আমাদের একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। মতের মধ্যে মিল অমিল আসতে পারে, সেটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সমাধান হয়। তো এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই।
নতুন প্রজন্মকে দলে যুক্ত করতে কি উদ্যোগ নিচ্ছেন ব্লক সভাপতি হিসেবে আপনি? না, আমরা নিচু লেভেলে আমাদের বিভিন্ন অঞ্চলগতভাবে নতুন প্রজন্মকে আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের পরিবারের কাছে যাচ্ছি। নতুন প্রজন্ম আমাদের কাছে আছে, তো আমরাও আগামী দিনে আরও চেষ্টা করব যাতে নতুন প্রজন্মকে এনে তো আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে আমরা ব্যাপকভাবে জয়লাভ করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছি আপনাদের মাদার তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে তেমনি যে বিভিন্ন গণসংগঠন শাখা সংগঠন রয়েছে সেগুলো কি ব্লক এলাকায় সক্রিয়ভাবে কাজ করছে? আছে, সক্রিয়ভাবে কাজ করছে। তাদের রাজ্য থেকে যে যা প্রোগ্রাম দেওয়া হয় বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে টোটালি প্রত্যেকটি শাখা সংগঠনের প্রোগ্রাম মাদার তৃণমূল কংগ্রেস সহযোগিতার মধ্য দিয়ে আমরা করে থাকি। এই ব্লক এলাকায় মহিলারা কি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে? হ্যাঁ, আমাদের সম্পূর্ণভাবে মহিলাদের এই অপরাজিতা বিল নিয়ে আমাদের যা দলীয় পদক্ষেপ ছিল, নেত্রীর যা নির্দেশ দিয়েছিল, অপরাজিতা বিল নিয়ে আমাদের মহিলাদের মেছেদায় প্রোগ্রাম হয়েছে। মহিলাদের সর্বত্রভাবে আমরা আমাদের যা রাজনৈতিক প্রোগ্রাম মহিলাদেরকে নিয়ে সেটা সর্বত্রভাবেই আছে। আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে আমরা কীভাবে হাঁটছেন এখন থেকে কর্মসূচি কী করছেন দলীয়? না, কাজকর্ম চলছে। এবারে আমাদের আগামী বৃহস্পতিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় নেত্রী সভা ডেকেছেন। সেই সভায় যা পদক্ষেপ দেবেন, যা কর্মসূচি দেবেন 26 সালকে সামনে রেখে আমাদের প্রচার কর্মসূচি আরও বাড়বে, আমাদের আছে এবং আরও বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সভাপতি হিসেবে কী পদক্ষেপ নিচ্ছেন আপনি? না, দলীয় কর্মীদের মনোবলে আমরা ব্লকে মিটিং করছি, অঞ্চলে করছি, মিটিং আমাদের কন্টিনিউ রয়েছে। তো দলীয় কর্মীদের সচেতন আছেই, ওটাতে কোনো সমস্যা নেই। 26 সালে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিধানসভা নির্বাচনে আমরা কীভাবে মোকাবিলা করবেন? শুনুন, 26 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম 250 সিটলে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2021 সালে যারা বলেছিল এসবার 200 পার, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, মাত্র 77 পেয়েছে, এখন 66 দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আমরা 29টা সিট পেয়েছি, বিরোধীরা বলেছিল তারা 35টা পাবে। গতবারে 19 সালে বিরোধীরা 18টা পেয়েছে, এবারে পেয়েছে 12, আরও কমে গেছে। তো পূর্ব মেদিনীপুরে একটু আমাদের লোকসভা নির্বাচনের রেজাল্ট খারাপ হয়েছে, আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা নিশ্চয়ই আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে আবার আমরা তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা বারবার যেটা অভিযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে তৃণমূল কংগ্রেসের শাসনে কিছু অনিয়ম হচ্ছে, আপনি কি বলবেন? হ্যাঁ, অনিয়মের কোনো ব্যাপার নেই। ও বিরোধীরা তাদের কিছু তাদের রাজনৈতিক দলের এটা তাদের স্ট্র্যাটেজি, তারা বিরোধীদের মতো আচরণ করবে, তারা বলবে আমরা আমাদের মতো কাজ করে যাব। বলছে আপনার ব্লক এলাকায় শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দল কীভাবে ব্যবস্থা নেবে? দল কঠোর ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কোনো কর্মী বা কোনো নেতৃত্বের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির কোনো গন্ধ পাই, আমি রাজেশ হাজরা বলতে পারি দল কঠোর ব্যবস্থা নেবে। আপনি কি মনে করেন যে আগের মতো সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি এখনও আস্থা অটুট রয়েছে? তৃণমূলের প্রতি আস্থা সাধারণ মানুষের অটুট আছে, এটা একদম আগামী দিনেও থাকবে। আর বলছি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আপনার রাজনীতি যাত্রা কীভাবে শুরু হয়েছিল? শুনুন, আমরা কংগ্রেসি পরিবারের মানুষ, বাবার আমল থেকে রাজনীতির সঙ্গে ছোটোবেলা থেকে জড়িত। কলেজে তখন ছাত্র পরিষদ করতাম, তখন আমরা তো পরবর্তী সময়ে কংগ্রেসি আমল থেকে আমরা দলের সঙ্গে আমি যুক্ত। ছোট থেকে বড় হতে 2011 সালে আগে থেকেও দলের সঙ্গে যুক্ত ছিলাম এবং 2011 সাল থেকে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের প্রথমে 13 সালে পঞ্চায়েত নির্বাচন, তারপরে 18 সালে পঞ্চায়েত নির্বাচনে আমি জনপ্রতিনিধি হিসাবে আমি যুক্ত হয়েছি। রাজনৈতিকভাবে আমরা প্রথমেই ডানপন্থী পরিবারের মানুষ, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূলের প্রথম থেকেই আমরা আছি। ব্লকের নেতৃত্বে আপনার মূল লক্ষ্য অগ্রাধিকার কী? না, দলের আমার শ্রীবৃদ্ধি ঘটানো মূল লক্ষ্য অগ্রাধিকার। আমাদের সরকারিভাবে যেসব প্রকল্পগুলো মানুষের কাছে দুয়ারে দুয়ারে আরও প্রচারের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নেত্রীর যেসব প্রকল্পগুলো আছে এবং দলের শ্রীবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। বলছি বর্তমানে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, তো এরকম পরিস্থিতিতে আপনার ব্লকের উন্নয়নে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে? শুনুন, ব্লকের উন্নয়নের দিক থেকে পঞ্চায়েত সমিতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5th ফিনান্স কমিশন বা 15 ফিনান্স কমিশনের যেসব টাকা পয়সা পাচ্ছে, তৃণমূল যতদিন পরিচালনা করেছিল সেই টাকা সঠিক সময়ে সঠিক নিয়মে পূর্ণভাবে খরচ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি বিরোধীদের হাতে থাকার জন্য
এখানে রাজ্য সরকারের দেওয়া টাকা, সেই টাকা সঠিকভাবে তারা খরচ করতে পারছে না। বহু উন্নয়নের টাকা পঞ্চায়েত সমিতিতে পড়ে রয়েছে, তাদের নিজেদের গোষ্ঠী কন্দলে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে উন্নয়ন, সেই উন্নয়নে ব্যাঘাত ঘটছে। আমরা এ বিষয়ে বিডিওর কাছে বারে বারে দাবি করেছি, বিডিওকে জানিয়েছি যে আপনি বিষয়টা দেখুন। আমরা দলের পক্ষ থেকে বিডিওকে বারে বারে জানিয়েছি। সম্প্রতি মেচেদায় বিরোধী দলনেতার গলায় জুতোর মালা নিয়ে একটা ঘটনা ঘটেছে। দলীয় আপনাদের দলের একটা ধিক্ষার সভা ছিল, তো সেক্ষেত্রে আপনিও উপস্থিত ছিলেন। এই ঘটনা এখন রাজ্য রাজনীতি তোলপাড়, আপনি কি বলবেন? না, আগে বলতে হবে যে তার একদিন আগে আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাজনৈতিক মা বলে বলি, তার যখন জীবন্ত অবস্থায় যারা সনাতনী ধর্ম সনাতনী করে বলে, কোন সনাতন ধর্মে যে জীবন্ত মানুষের কুশপুত্তলকে দাহ করা হয়, তারা যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবন্ত মানুষকে কুশপুত্তলকে দেওয়ার মধ্য দিয়ে তাকে পায়ে জুতো পরে লাথি মারা হচ্ছিল, তো তার প্রতিক্রিয়া তো তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে থাকবে না। তো আমাদের কর্মী সমর্থক আমাদের নেত্রীর উপর যখন আক্রমণ হয়েছে, তা তারাও তাদের মতো করে করেছে। তো এ বিষয়ে কোনো অসুবিধা নেই। আমি মনে করি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বা আমাদের দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যা কিছু আক্রমণ হবে, এইভাবে যদি আক্রমণ চলতে থাকে, আমরা তার পাল্টা প্রতিহত করবই। তো আমাদের দলের নেত্রীকে এভাবে অপমান করবে, আমরা কি ওদের হাতে রসগোল্লা তুলে দেবো, না আমরা চুপচাপ বসে থাকবো? একটা প্রশ্ন হচ্ছে, পাল্টা কর্মসূচির মাঝে এখানে পরিস্থিতি কেমন রয়েছে ব্লক এলাকায়? না, পাল্টা শুনুন, যে যা রাজনৈতিক দল সে তার কর্মসূচি করবে। প্রথমে আমার নেত্রীর উপর যে আক্রমণটা হানা হয়েছে, তারা নিজেরা ভাবুক। আজকে যারা বলছে যে তাদের নেতার উপরে এইসব আক্রমণ হয়েছে, তাদের যখন গায়ে লাগছে, যখন আমার নেত্রীর উপরে এরকম হয়, তখন তাদের মনে হয় না। তো যার দলের নেতা, তাদের সেটা মনে হয়েছে। আমার নেত্রীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে, আমরা মনে করি আমাদের কর্মী সমর্থকদের একটা আবেগ আছে, আমরা কর্মী সমর্থক তার প্রতিহত করেছি। যদি একটা আশঙ্কা, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যদি দুটো ধর্ম সম্প্রদায়ের মধ্যে যদি গন্ডগোল লেগে যায়, সেক্ষেত্রে আমরা না, শুনুন, আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি, আমরা সর্বধর্ম সমন্বয় তৃণমূল কংগ্রেস। কোনো বিজেপি, তারা রাজনৈতিক দল, তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করে। কিন্তু তৃণমূল কংগ্রেস সংবিধানকে মান্যতা দিয়ে, B.R. আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা সর্বধর্ম সমন্বয়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকে নিয়ে আমাদের রাজনীতি। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। এখানে যারা ধর্ম বিক্রি করে খাবে, যারা একটা সম্প্রদায়কে গালিগালাজ করতে থাকে, একটা সম্প্রদায়ের উপর আঘাত হানতে চায়, আমরা তৃণমূল কংগ্রেস সেসব মানব না। যদি এরকম একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবনতি, না, আইন শৃঙ্খলার জন্য তার পুলিশ আছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করবে। আইন শৃঙ্খলা আইনতভাবে তারা দেখবে, পুলিশ তার আইন শৃঙ্খলা কঠোর হাতে মোকাবেলা করবে। আমার আমি রাজেশ হাইডার, সভাপতি, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস।